নমস্কার। কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আমাদের কথায় অনেক সময় বলা হয় ভূতের মুখে রাম নাম। এখন শুনতে পাচ্ছি হিন্দুত্ববাদের অন্যতম প্রবল প্রবক্তা রামদেবের মুখে সরকার বিরোধী আন্দোলনকারীদের উৎসাহ প্রদান। কেন, কি ব্যাপার? হঠাৎ রামদেব ছাত্রছাত্রীদেরকে আন্দোলনে যোগ দিতে বলছেন কেন? আগে আমরা শুনে নেই যে রামদেব বা বাবা রামদেব বলে যিনি পরিচিত, সেই রামদেব ঠিক কি কথা বলছেন শুনুন। राजतंत्र या सत्ता तंत्र का सबसे बड़ा एजेंडा यही होना चाहिए कि हमारा शिक्षा तंत्र, चिकित्सा तंत्र, अर्थतंत्र, कृषि तंत्र और हमारा धर्म तंत्र अर्थात संस्कृति और सभ्यता तंत्र कैसे सुदृढ़ बने। और इस दिशा में मैं मानता हूं कि न्यू एजुकेशन पॉलिसी के माध्यम से आदरणीय मोदी जी ने शिक्षा में बहुत बड़े बदलाव की शुरुआत की। चिकित्सा में आयुष्मान भारत से लेकर के बहुत सारे कदम उठाए हैं, लेकिन अभी और बहुत कुछ करना शेष है। कृषि तंत्र में भी किसानों के लिए और अर्थतंत्र में स्वदेशी स्वावलंबी आत्मनिर्भर भारत के लिए बहुत कुछ किया है। और अपनी संस्कृति, अपनी सभ्यता अर्थात विरासत और विकास को साथ में लेकर के आगे चल रहे हैं। लेकिन जो एजुकेशन का जो प्रैक्टिकल मॉडल है वो हमने पतंजलि गुरुकुलम, आचार्य कुलम, पतंजलि विश्वविद्यालय, पतंजलि कैरियर एकेडमी और पतंजलि सिविल सर्विसेज एकेडमी से शुरू किया है। माने बच्चों को किस तरह से संस्कारित किया जाए, कैसे उनके भीतर चित्त चेतना में भारत और भारतीयता को गढ़ा जाए। हमारे बच्चे राष्ट्र धर्म को, राष्ट्र हित को, राष्ट्र प्रेम को सर्वोपरि मान करके अपने जीवन की आहुति लगा करके भारत को किस तरह से विश्व का सर्वश्रेष्ठ देश बनाना है, भारत के नागरिक को सर्वश्रेष्ठ नागरिक कैसे बनना है, भारत की अर्थव्यवस्था को दुनिया की सर्वश्रेष्ठ अर्थव्यवस्था कैसे बनाना है, इसके लिए बच्चे अपने स्वयं का विकास करके और फिर अपने ज्ञान की, अपनी संवेदनाओं की, अपने पुरुषार्थ की आहुति लगा करके इस भारत को 2047 का सपना रखा मोदी साहब ने। मैं तो चाहता हूं 2037-2040 तक ये सपना पूरा हो जाए कि भारत विश्व की एक सर्वोपरि महाशक्ति के रूप में, स्वस्थ, समृद्ध, संस्कारवान, पराक्रमशाली राष्ट्र के रूप में विकसित हो। और ये करेंगे देश के युवा, और देश के युवाओं को इस जज्बे के साथ आगे बढ़ना, और जहां जहां बाधाएं आए उनको चीरते हुए, चाहे वो लोकतांत्रिक और संवैधानिक तरीके से आंदोलन करना पड़े वहां आंदोलन करें, अपने कर्तव्यों का पूरा निर्वहन भी करें, अपने अधिकारों के लिए लड़ें भी, और इस देश को इतना बड़े रूप में खड़ा कर दें कि हम शान से कह सकें हम भारत के, हम समर्थ भारत के समर्थ नागरिक। আপনারা তো শুনতেই পেলেন যে ছাত্র ছাত্রীরা যা নিয়ে তাদের ক্ষোভ আছে বা যা তারা বলতে চায়, সমস্ত বাধা ডিঙিয়ে তাদেরকে সেই কথা বলবার জন্য প্রবল উৎসাহ দিচ্ছেন রামদেব। কেন? এতকাল আমরা দেখেছি, বিশেষ করে 2014 সালে বা তারও কয়েক বছর আগে থেকে, যখন দিল্লিতে বিরাট আন্দোলন হয়েছিল তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 2 সরকারের আমলে, যে সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ, তখন মনমোহন সিংহর বিরুদ্ধে যে অনশন ইত্যাদি আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল, সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এই রামদেব। রামদেবকে পুলিশ যখন ধরতে আসে, তিনি মঞ্চ থেকে বিরাট লাফ দিয়ে, প্রায় হনুমানের মতো লাফ দিয়ে তিনি কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিলেন। সেই জিনিস আমাদের মনে আছে। আন্না হাজারের সেই আন্দোলনের ফলেই বিজেপির পথ সুগম হয়েছিল বলে অনেকে মনে করেন। এবং 2014 সাল থেকে আজ 2026 সাল, এই 12 বছর ধরে সমস্ত ব্যাপারেই রামদেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরাট সমর্থন জুগিয়েছেন, এবং তার বিনিময়ে নিজেদের যে সাম্রাজ্য,
রামদেবের যে পতঞ্জলি ব্র্যান্ডের জিনিসপত্র সারা দেশে দোকান খুলেছে, রামদেবের নামে গুরুকুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখানে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বিপুল পরিমাণ টাকা রোজগারের জায়গা হয়েছে। টিভিতে আমরা দেখি গেরুয়া রঙের পোশাক পরিহিত রামদেব এবং তার আরেকজন ঘনিষ্ঠ বন্ধু যিনি সাদা পোশাক পরেন, তিনি এসে বিজ্ঞাপন দেন পতঞ্জলির নানা জিনিসের। এ পর্যন্ত তো ঠিক ছিল, তাহলে গত কয়েক মাসে বা কয়েক সপ্তাহে নতুন কিছু কি ঘটনা ঘটেছে, যে ঘটনার কারণে আজকে রামদেবকে বলতে হচ্ছে যে নবীন নবীন নবীনারা, যুবক যুবতীরা, ছাত্র ছাত্রীরা, তোমরা আন্দোলন করো, তোমরা এগিয়ে যাও? কি তাহলে সেই ঘটনা? অনেকেই মনে করছেন যে দেশের মধ্যে মানুষের মনোভাব যে পাল্টে গেছে, কেবলমাত্র সাম্প্রদায়িকতা, কেবলমাত্র মুসলিম বিদ্বেষ, কেবলমাত্র পাকিস্তানের সম্পর্কে একটা বিরূপ মনোভাব, কেবলমাত্র এই ধরনের কথাবার্তা দিয়ে কিংবা দিমাগি নকশাল দাগিয়ে দিয়ে দেশের মানুষের মন আর পাওয়া যাচ্ছে না। সেই জায়গাতে ছাত্র সমাজ আজকে বিক্ষুব্ধ বিরোধী হয়ে পড়েছে এবং বহু জায়গাতে দেখা যাচ্ছে ছাত্র সমাজের সাথে এসে পা মেলাচ্ছেন তাদের বাবা মায়েরাও, তাদের দাদু ঠাকুমা, দাদু দিদারাও, যারা হয়তো বিজেপিকেই ভোট দিয়েছেন 2 বছর আগেও, তারা আজকে বিজেপি বিরোধী অবস্থান নিচ্ছেন। এইটা হয়তো রামদেব এবং তার যে সম্প্রদায়, তারা সারা দেশ থেকে রিপোর্ট পেয়েছেন। সারা দেশ থেকে রিপোর্ট পাওয়ার কিছু সূত্র তাদের আছে। সারা দেশে পতঞ্জলির দোকান ছড়িয়ে আছে, সারা দেশে তাদের নানা রকম শিক্ষা এবং অন্য ক্ষেত্রের ব্যবসা বাণিজ্য চলে। সেখান থেকে হয়তো তারা টের পেয়েছেন যে আজকে দেশের, বিশেষ করে নবীন সমাজ, দেশের অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা এই সরকারের সেই একই ধরনের নাটকের পুনরাবৃত্তিতে তারা আর কিছুতেই প্রভাবিত হচ্ছেন না। সেই জন্য হয়তো রামদেব, যিনি আসলে একটা ব্যবসা করেন, গায়ে গেরুয়া পরে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, সেই রামদেবকে উল্টো সুর গাইতে হচ্ছে ব্যবসা বাঁচাবার জন্য, যাতে জনসাধারণের মধ্যে তার ব্যবসার ব্র্যান্ডটা মোদি ব্র্যান্ডের মতোই একেবারে ঠেলে না ফেলে দেয় মানুষ। সেই জন্য হয়তো তিনি একটু নতুন বার্তা দিয়ে নিজের ব্যবসার দিকে নজর রেখে একটু নতুন কথা বলতে চাইছেন। আমরা নজর রাখবো যে এর পরে রামদেব আরো নতুন কিছু কথা বলেন কিনা, এবং এই কথার পরিপ্রেক্ষিতে বিজেপির থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেটাও আমরা নজর রাখবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।